পৃথিবীর মহাবিপন্ন বন্যপ্রাণীগুলোর মধ্যে বাঘ অন্যতম। দৃষ্টিনন্দন, দৈহিক গঠন এবং অনন্য বৈশিষ্ট্যের কারণে বাঘ সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। 2010 সাল থেকে বাঘ সংরক্ষণের সচেতনতা তৈরিতে প্রতি বছর 29শে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হচ্ছে। এ বিষয় নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মনিরুল হাসান খান। তবে তার আগে চলুন দেখে আসি বাঘ নিয়ে কিছু তথ্য ও চিত্র। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বাংলাদেশের একটি বড় অংশ দখল করে আছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। আমাদের দেশের বন্যপ্রাণীদের মধ্যে অন্যতম বেঙ্গল টাইগার বা বাংলার বাঘ। বাঘ বড় আকারের শিকারী প্রাণী। উজ্জ্বল বর্ণ, আকার ও স্বভাবের কারণে বাংলার বাঘের খ্যাতি পৃথিবী জুড়ে। সাহসিকতা ও শক্তিমত্তার কারণে বাঘ বাংলাদেশের জাতীয় পশুর স্বীকৃতি পেয়েছে। এই রাজস্বিক প্রাণীর আবাসস্থল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সুন্দরবন। শাখা প্রশাখার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য নদী আর খালে পরিপূর্ণ সুন্দরবন প্রতিবেশ ব্যবস্থার অন্যতম সদস্য বাংলার বাঘ। একসময় বাংলাদেশের প্রায় সকল বনে বাঘের বিচরণ থাকলেও এখন তা শুধুমাত্র সুন্দরবনেই সীমাবদ্ধ। পর্যাপ্ত খাদ্যের যোগান ও দুর্গম এলাকা হওয়ায় সুন্দরবন বাঘের গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে পরিচিত। বাঘের প্রাকৃতিক আবাসস্থল বাংলাদেশ সহ পৃথিবীর 13টি দেশ। তবে চোরা শিকার, আবাসস্থল ধ্বংস, খাদ্যাভাব ও জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ের ফলে গত 100 বছরে পৃথিবীতে বাঘের সংখ্যা প্রায় 95% হ্রাস পেয়েছে। তাই বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরির উদ্দেশ্যে প্রতি বছর 29শে জুলাই বিশ্ব বাঘ দিবস পালন করা হয়। বাংলাদেশ বাঘের অন্যতম আবাসস্থল হওয়ায় এদেশেও নিয়মিত এই দিবসটি পালন করা হয়। এর পাশাপাশি বাংলাদেশ সরকার পৃথিবীব্যাপী বিপন্ন এই প্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ সরকার 10 বছর মেয়াদী 2টি টাইগার অ্যাকশন প্ল্যান 2009 থেকে 2017 এবং 2018 থেকে 2027 প্রণয়ন করেছে। এছাড়া বাঘ সংরক্ষণে বাংলাদেশ বন বিভাগ ও দেশি বিদেশি সংস্থার যৌথ উদ্যোগে বিভিন্ন গবেষণা প্রকল্প পরিচালিত হচ্ছে। বাঘের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং চালু হয়েছে। এছাড়া বিশেষ ক্যামেরা ট্র্যাপ পদ্ধতি ব্যবহার করে নিয়মিত বাঘশুমারি পরিচালিত হচ্ছে। এই পদ্ধতিতে 2018 সালে বাংলাদেশে বাঘের সংখ্যা গণনা করা হয় 114টি।
বাঘ সংরক্ষণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলোর যথাযথ বাস্তবায়নে এবং সর্বস্তরের জনসাধারণের সচেতনতার মাধ্যমে টিকে থাকবে বাংলাদেশের গর্ব ও অহংকারের প্রতীক বাংলার বাঘ। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বাঘ নিয়ে একটি প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর মনিরুল হাসান খানের সাথে। আন্তর্জাতিক বাঘ দিবস, এই দিবসটা অনেক গুরুত্ব দিয়ে পালন করা হয় এবং সারা পৃথিবীতেই এই দিবসটি পালন করা হয়। এই দিবস পালন সম্পর্কে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। জি, ধন্যবাদ। 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি বাঘ সম্মেলন হয়েছিল, যেখানে যেসব দেশে বুনো বাঘ আছে এই সবগুলো দেশের রাষ্ট্রপ্রধান এবং সেই সাথে বাঘ সংরক্ষণ নিয়ে যারা চিন্তাভাবনা করে বিশ্বব্যাপী, এরা সবাই সম্মিলিত হয়েছিলেন। সেখানে বাংলাদেশেরও মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন। ওই সম্মেলনেই সিদ্ধান্ত হয় যে প্রতি বছর 29শে জুলাই বাঘ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী বাঘ দিবস হিসেবে পালিত হবে এবং তারপরের বছর থেকেই এই দিবসটি পালিত হয়ে আসছে। এবং মূল উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ মানুষের কাছে বাঘ সংরক্ষণের যে গুরুত্বটি, সেই গুরুত্বটি তুলে ধরা এবং সর্বোপরি বাঘ সংরক্ষণে যে সদস্য দেশগুলো বা যেসব দেশে বাঘ আছে তাদের মধ্যে এক ধরনের সমন্বয়ের মাধ্যমে বাঘের সংখ্যার বৃদ্ধির একটি প্রচেষ্টা অব্যাহত রাখা। আচ্ছা, সেই সময় বাঘের সংখ্যা কেমন ছিল ওই সময় যখন সম্মেলনটা হয়? সেই সময় বিশ্বব্যাপী যে বাঘের সংখ্যা ছিল 5000-এরও কম এবং সেই সময় একটি টার্গেট নির্ধারণ করা হয়েছিল যে পরবর্তী 10 বছরে বাঘের সংখ্যা দ্বিগুণ করা হবে। তো সেটি আসলে একটু উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রাই ছিল। তথাপি এর পরবর্তীতে যেটি হয়েছে এই সম্মেলনের ফলে এবং এই লক্ষ্যমাত্রা নির্ধারণের ফলে সবগুলো দেশই কিন্তু বাঘ সংরক্ষণের দিকে আগের থেকে অনেক বেশি মনোযোগী হয়েছে এবং যার ফলে আমরা দেখতে পাই যে সব দেশে না হলেও বেশিরভাগ দেশেই বাঘের সংখ্যা তার পরবর্তীতে বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে চ্যাম্পিয়ন হচ্ছে ভারত এবং নেপাল, যে দুটো দেশে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও ধীরে ধীরে বাড়ছে, কিন্তু মোটের উপর সেই সময়ে যতগুলো বাঘ নিয়ে যাত্রা শুরু হয়েছিল বৈশ্বিক সংখ্যা, সেই সংখ্যাটি কিন্তু অনেকাংশে বেড়েছে। আচ্ছা, বেঙ্গল টাইগার বাঘের অন্যান্য উপপ্রজাতি থেকে একটু বেশি আলোচিত হয়ে থাকে। আমরা সবসময় কিন্তু বেঙ্গল টাইগার নিয়ে অনেক কথা বলি, এর পেছনেই কি কারণ আপনি মনে করেন? জি, ভালো প্রশ্ন করেছেন। বাঘের মোট 8টি উপপ্রজাতি আছে, যার মধ্যে 3টি লুপ্ত হয়ে গেছে আর বাকি 5টি টিকে আছে। এই 5টির মধ্যে আবার বেঙ্গল টাইগার যে উপপ্রজাতি, এই উপপ্রজাতির সংখ্যাই সবচেয়ে বেশি, যে জন্য আমরা এর কথাই বেশিরভাগ শুনে থাকি। আচ্ছা, পৃথিবীতে যত বাঘ আছে তার বলতে গেলে 90% হচ্ছে এই বেঙ্গল টাইগার উপপ্রজাতি, যেটি ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এই অঞ্চলে পাওয়া যায় এবং এটি যেহেতু সংখ্যার সবচেয়ে বেশি, এই জন্যই আমরা আলাপ আলোচনাতে এই উপপ্রজাতি সম্পর্কেই বেশি শুনে থাকি। অন্যান্য উপপ্রজাতি থেকে এই উপপ্রজাতি একটু ভিন্ন, যেমন আমরা রাশিয়ার সাইবেরিয়া এই অঞ্চলে যে বাঘটি দেখে থাকি এগুলো কিন্তু একটু বড়সড় হয়ে থাকে, বেঙ্গল টাইগারের থেকে একটু স্বাস্থ্য ভালো হয়ে থাকে। আমরা ইন্দো চাইনিজ রিজিয়নে যে ইন্দো চাইনিজ টাইগার যেটা দেখে থাকি সেটি আবার একটু কালচে বেশি হয়ে থাকে। সবগুলো উপপ্রজাতি একটি থেকে আরেকটি একটু ভিন্ন হয়ে থাকে। আচ্ছা, আমরা সুন্দরবন এলাকাতেই বেঙ্গল টাইগার দেখি, এটি কি ওদের একমাত্র আবাসস্থল, না অন্য জায়গায়ও এই বাঘের দেখা মিলে, অথবা এদের সংখ্যা এখন কি পরিমাণ বাংলাদেশে এই বেঙ্গল টাইগারের? এক সময় কিন্তু বাংলাদেশের সব বনাঞ্চলেই বাঘ ছিল। সুন্দরবনে যেমন ছিল আমাদের যে পাহাড়ি বন, বৃহত্তর সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এই বনগুলোতে ছিল, মধুপুর গড়ে ছিল, এমনকি উত্তরবঙ্গেও ছিল। তবে এখন বলতে গেলে শুধুমাত্র সুন্দরবনেই টিকে আছে। পার্বত্য চট্টগ্রামের কিছু কিছু জায়গায় কদাচিৎ বাঘের দেখা মেলে, সাধারণ মানুষ দেখে থাকেন, এর সংখ্যা হবে খুবই কম, হাতে গোনা, যার ফলে মূল যে পপুলেশন সেটি সুন্দরবনের মধ্যেই সীমাবদ্ধ এবং সেজন্যই কিন্তু বাঘের যে সংরক্ষণ সেই বিষয়টি খুব চ্যালেঞ্জিং, কারণ আমাদের যত বাঘ আছে এই সবই কিন্তু সুন্দরবনে আছে। তো যার ফলে যদি শক্তিশালী কোনো জলোচ্ছ্বাস হয় এই পুরো পপুলেশনটাকেই কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে, যদি কোনো রোগবালাই ছড়ায় এই পুরো পপুলেশনটাকেই কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে।
তো যার ফলে আমাদের কিন্তু মূল ফোকাসটাই হচ্ছে এই সুন্দরবনে। এখন বর্তমানে এই 2024 সালে সংখ্যা কেমন হবে বাঘের? বাঘের সংখ্যা বাংলাদেশেও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। 2015 সালে সর্বপ্রথম বন বিভাগ পায়ের ছাপের ভিত্তিতে যে গণনা করতো আগে, সেটি বাদ দিয়ে বিজ্ঞানসম্মত পদ্ধতি, যেটি ক্যামেরা ট্র্যাপ ব্যবহার করে যে জরিপ, সেটি শুরু করে। তো 2015 সালের যে ফলাফল সেটিতে ছিল 106টি, এবং তার পরবর্তীতে 2018 সালে যে ফলাফল প্রকাশিত হলো তাতে দেখা গেল যে 8% বৃদ্ধি পেয়ে 114টিতে উপনীত হয়েছে। এবং সম্প্রতি গত দুটো শুষ্ক মৌসুমে যে ক্যামেরা ট্র্যাপিং হয়েছে 2024 সালে এসে সেটি দেখা যাচ্ছে যে সেই 8-9% বৃদ্ধির যে ধারাবাহিকতা সেটিই অব্যাহত আছে। তো এটি অবশ্যই একটি ইতিবাচক দিক, এবং তাহলে আমরা ধরতে পারি 125-30 এমন একটি সংখ্যা, এর কাছাকাছি একটি সংখ্যা আমরা ধরে নিতে পারি। যদিও আচ্ছা বুনো কোনো প্রাণীর এক্স্যাক্ট সংখ্যা বলা মুশকিল, কিন্তু অন্য যে কোনো পদ্ধতির তুলনায় এই ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি অনেক বেশি গ্রহণযোগ্য এবং বিজ্ঞানসম্মত। এবং বন বিভাগ যে কাজটি করেছে তাতে প্রায় 10,500 ছবি পেয়েছে বিভিন্ন প্রাণীর, বাঘ, হরিণ, শূকর থেকে শুরু করে প্রায় 10,500 ছবি পেয়েছে। তো সেগুলোর অ্যানালাইসিসে যেটি দেখা যাচ্ছে যে এই বাঘের সংখ্যা বৃদ্ধির যে ধারা, সেই ধারাটি কম বেশি অব্যাহত আছে। আমাদেরই কি কারণে এই বেঙ্গল টাইগার সরতে সরতে একেবারে সুন্দরবনে চলে গেছে? হ্যাঁ, বলা চলে মানুষের কর্মকাণ্ডের ফলেই। কারণ অনেক জায়গায় কিন্তু বাঘ থাকার মতো বন আছে এখনও। এই এত বন ধ্বংস হওয়ার পরও আমরা যদি পার্বত্য চট্টগ্রাম বা সিলেটের কিছু কিছু বনের কথা চিন্তা করি, আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু সেরকম বনেও বাঘ আছে, আমাদের এখানে নেই। এর বড় সমস্যা হচ্ছে শিকার, বাঘের শিকার এবং তার যে শিকার প্রাণী। আচ্ছা, কারণ বাঘের একটি দুর্বলতা হচ্ছে সে কিন্তু এমন কোনো জায়গায় টিকে থাকতে পারে না যেখানে কোনো বড় শিকার প্রাণী নেই। যেমন চিতাবাঘ অনেক জায়গায় থাকতে পারে, চিতাবাঘ ছোট প্রাণী খেয়েও বেঁচে থাকতে পারে, কিন্তু বাঘের একটি দুর্বলতা হচ্ছে তার টিকে থাকতে হলে হরিণ, শূকর, বন্য গরু, মহিষ, এই ধরনের বড় আকৃতির শিকার প্রাণী সেখানে লাগবে। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, এরকম আছে শুধুমাত্র সুন্দরবনে, যেখানে পর্যাপ্ত হরিণ বা শূকর আছে। পার্বত্য চট্টগ্রামের কাসালং এবং সাঙ্গুতেও কিছু শিকার প্রাণী সেখানে আছে, সেখানে সাম্বার হরিণ, মায়া হরিণ এবং শূকর আছে। তো যার ফলে সেখানেও কদাচিৎ একটি বাঘ সাধারণ মানুষ দেখে থাকে না। তার মানে ওর পর্যাপ্ত খাদ্যের একটা ব্যবস্থা থাকতে হবে, যে বনেই থাকুক সে। বাঘকে টিকিয়ে রাখতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে তার বড় শিকার প্রাণীকে টিকিয়ে রাখা। বড় শিকার প্রাণীকে টিকিয়ে রাখতে না পারলে বাঘকে টিকিয়ে রাখা যাবে না। এমনকি বিজ্ঞানীরা এই বিষয়টিকে এতই গুরুত্ব দেন যে তারা বলে থাকেন যে কোনো একটি বনে যদি বড় শিকার প্রাণীর সংখ্যা পর্যাপ্ত থাকে, সেখানে 15 থেকে 20% বাঘও যদি প্রতি বছর চোরা শিকারীরা মেরে ফেলে, তারপরেও সেই পপুলেশন কমবে না। কারণ তার প্রয়োজনের জন্য পর্যাপ্ত যদি খাবার থাকে সেখানে, তাহলে তার প্রজনন হবে। স্বাভাবিক প্রজনন হলে তার সংখ্যা বৃদ্ধিটা এমন হবে যে সেখানে 15 থেকে 20% যদি চোরা শিকারীরা মেরেও ফেলে, কিন্তু নতুন বাচ্চা হয়ে সেটি সে রিকভার করে ফেলবে। আচ্ছা, আমাদের বাঘ সংরক্ষণে বাংলাদেশ সরকারের কি ধরনের উদ্যোগ চলছে? বাঘ যেহেতু বাংলাদেশের জাতীয় প্রাণী, এটি বাংলাদেশ সরকার তথা বন বিভাগের কাছেও সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং প্রজাতি সংরক্ষণের দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, বাঘ সংরক্ষণেই সম্ভবত সবচেয়ে বেশি তৎপরতা আমরা দেখে থাকি বা সবচেয়ে বেশি প্রচেষ্টা আমরা দেখে থাকি। এবং বাঘ সংরক্ষণের উদ্দেশ্যেই কিন্তু সুন্দরবনের অর্ধেকটাই এখন রক্ষিত এলাকার মধ্যে। আচ্ছা, সুন্দরবনে 3টি রক্ষিত এলাকা আছে: সুন্দরবন পূর্ব, সুন্দরবন পশ্চিম এবং সুন্দরবন দক্ষিণ অভয়ারণ্য। এই 3টি অভয়ারণ্যেরই এলাকা বৃদ্ধি করা হয়েছে এবং বর্তমানে সুন্দরবনের দক্ষিণ দিকের অর্ধেকটাই কিন্তু এই রক্ষিত এলাকার নেটওয়ার্কের মধ্যে, যেখানে কোনো প্রকার সম্পদ আহরণ বা মানুষের প্রবেশও সেখানে সীমিত। শুধুমাত্র পর্যটন ছাড়া অন্যান্য সব ধরনের তৎপরতাই সেখানে বলতে গেলে বন্ধ। এটি একটি বড় কাজ হয়েছে। এবং সেই সাথে সুন্দরবনে কিন্তু আধুনিক যে টহল ব্যবস্থা, যেটিকে বলা হচ্ছে স্মার্ট পেট্রোল, সেই স্মার্ট পেট্রোলের শুরুই হয়েছে বাংলাদেশে সুন্দরবন থেকে। আচ্ছা, এবং যখন প্রাথমিকভাবে দেখা গেল যে স্মার্ট পেট্রোলের ফলে প্রচলিত যে পেট্রোল পদ্ধতি বা টহল পদ্ধতি তার থেকে অনেক বেশি ভালো ফলাফল আসছে, তো পরবর্তীতে স্মার্ট পেট্রোলকে জোরদার করা হয়েছে। এখন পুরো সুন্দরবনই কিন্তু
স্মার্ট পেট্রোলের আওতায়, এবং এর ফলে দেখা যাচ্ছে যে বন সংক্রান্ত যেসব অপরাধ হয়ে থাকে, চোরা শিকার থেকে শুরু করে সব ধরনের অপরাধ যেগুলো হয়ে থাকে সাধারণত, সেগুলো অনেকটাই কমে গেছে। এবং খুবই একটি ভালো কাজ হয়েছে যে সুন্দরবন ভিত্তিক যে ডাকাতের দলগুলো ছিল, এরা কয়েক বছর আগে আত্মসমর্পণ করেছে, এবং ডাকাতের তৎপরতা কিন্তু এখন সুন্দরবনে অত্যন্ত নগণ্য পর্যায়ে আছে, নেই বললেই চলে। ইতিপূর্বে দেখেছি যে যত ধরনের এই চোরা শিকার থেকে শুরু করে যত ধরনের অপকর্ম, এই অপকর্মগুলো সাধারণত যে ডাকাত দলগুলো আছে এগুলোর মাধ্যমেই হয়ে থাকে। হয়তো কেউ চাহিদা তাদের কাছে জানায় যে কারো বাঘের চামড়া লাগবে বা হরিণের মাংস লাগবে, কিন্তু এই কাজটি মাঠ পর্যায়ে সাধারণত করতো এই যাদের আমরা সাধারণভাবে ডাকাত হিসেবে চিনি, এই গ্রুপগুলোই করে থাকে। আচ্ছা, বাঘ সংরক্ষণে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা বা লক্ষ্য কি কি? বাংলাদেশে বাঘ সংরক্ষণ আগামীতে কোন পথে চলবে তার জন্য টাইগার অ্যাকশন প্ল্যান আছে। এটির প্রথম পর্যায় শেষ করে দ্বিতীয় পর্যায়ে এখন বাস্তবায়নে আছে, এবং এই অ্যাকশন প্ল্যানের মধ্যে শুধু সুন্দরবনই নয়, পার্বত্য চট্টগ্রামেও যে বাঘের সম্ভাবনা আছে বা প্রয়োজনে সুন্দরবন থেকে বাঘ নিয়ে সেখানে নতুন করে বাঘকে প্রতিষ্ঠিত করা যায় কিনা, এমনও একটি চিন্তাভাবনাও সরকারি পর্যায়ে আছে। এবং সেই সাথে বাঘের যে সংখ্যার মনিটরিং, এই সংখ্যার মনিটরিংটাও গুরুত্বপূর্ণ। সেই বিষয়টিও কিন্তু এই টাইগার অ্যাকশন প্ল্যানে আছে, যে বাঘের সংখ্যা কোন দিকে যাচ্ছে সেটি দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে বাঘ সংরক্ষণে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কতটুকু সফল হচ্ছে বা বিফল হচ্ছে সেটি বাঘের সংখ্যা দেখেই কিন্তু বোঝা যায়। তো যার ফলে এই ক্যামেরা ট্র্যাপিং এবং খাল সার্ভে বা খালের পাড়ে যে বাঘের পদচিহ্ন দেখে বাঘের সংখ্যা সম্পর্কে একটি ধারণা করা, এটি কিন্তু মোটামুটি চলছে। এটা একটি চলমান প্রক্রিয়া, এবং এই চলমান প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু বাঘের সংখ্যা কোন দিকে যাচ্ছে, অন্যভাবে বললে বাঘ সংরক্ষণে আমরা কতটুকু সফল হচ্ছি বা বিফল হচ্ছি, তারই কিন্তু একটি নির্দেশক হচ্ছে বাঘের সংখ্যা। এই বিষয়টিও আছে, এবং বাঘের যে জীবন প্রণালী, সেই জীবন প্রণালী সম্পর্কেও গবেষণা চলছে। বাঘের যে চলাফেরা, তার খাদ্যাভ্যাস, এই বিষয়গুলো নিয়েও কিন্তু গবেষণা চলছে। এবং সেই সাথে সুন্দরবনে রোগবালাইয়ের বিস্তার, যে হঠাৎ যাতে কোনো মারাত্মক রোগবালাই সেখানে যাতে না ছড়ায়, সেই বিষয়টিও কিন্তু গবেষণা চলছে। এবং সর্বোপরি বন বিভাগ কিন্তু এখন অনেক আধুনিক, তাদের যে কার্যক্রমের মধ্যেও অনেক আধুনিকতার ছোঁয়া এসেছে, এবং সেখানেও কিন্তু এই বিষয়গুলো আস্তে আস্তে সন্নিবেশিত হচ্ছে, যে কিভাবে এই বিজ্ঞানসম্মত পদ্ধতিকে বাঘকে টিকিয়ে রাখা যায় দীর্ঘমেয়াদে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ। শ্রোতা দর্শক, একসময় বাংলাদেশে প্রায় সব বনেই বাঘের বিচরণ ছিল, তবে আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার এবং মানুষের সাথে দ্বন্দ্বের কারণে বাঘ বর্তমানে মহা বিপন্ন অবস্থায় আছে। বাঘ সংরক্ষণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ইতোমধ্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ আরও জোরদার করার পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে, তবেই বাঘ দিবস পালন সার্থক হবে। এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।